একদম দূরের এক গ্রামে বাস করত ভূষণ নামের এক দয়ালু মানুষ। ভূষণের নিজের খাবার মতো কিছু না থাকলেও সে কখনোই দান থেকে পিছিয়ে থাকত না। গ্রামের সবাই তাকে ভালোবাসত, তার প্রশংসা করত। একদিন সকালে ভূষণ খাবার তৈরি করে খেতে বসেছে, ঠিক তখনই একটু খেতে দাও, কাল থেকে না খেয়ে আছি, এখন তো চলাও যাচ্ছে না। আরে কাকা, ভেতরে আসুন, আমার সঙ্গে বসে খান। এই সামান্য খাবারে আমার পেট ভরবে না বাবা, আমি অন্য কোথাও থেকে জোগাড় করে নেব। তুমি নিজের খাবার খেয়ে নাও। না কাকা, আপনি এই খাবারটাই খেয়ে নিন, আমি না খেয়ে থাকব। গতকাল রাতে তো খেয়েছি। ভগবান তোমায় সুখে রাখুক বাবা, আজকাল এমন দানবীর মানুষ খুব কম দেখা যায়। ভিক্ষুক চলে যায়, কিন্তু ভূষণ তো ক্ষুধার্ত ছিল। রান্নাঘরে গিয়ে দেখে একটি দানাও পড়ে নেই। কোনো ব্যাপার না, কোথাও একটু কাজ খুঁজি, কাজ পেলে কিছু খাবার জুটে যাবে। যাই হোক, কাকুর পেট ভরেছে, এটাতেই শান্তি পাচ্ছি। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি মদনলাল তার স্ত্রীকে বলছে, এইসব বস্তা আমি একা তুলছি, ভূষণকে ডাকছি, ও তো বোকা, নিজে কিছু না থাকলেও লোকের উপকারে জান লাগিয়ে দেয়। ভাই ভূষণ, একটু সাহায্য করো না, অনেক বস্তা আনা বাকি। অবশ্যই ভাই, আমি আছি তো। ভূষণ ক্ষুধার্ত হলেও মদনলালের সব বস্তা ঘরে তুলে দেয়। হ্যাঁ ভাই, সব বস্তা নিয়েছি, আমি এখন যাই। এরপর ক্লান্ত হয়ে সে বাজার থেকে ধার করে কিছু খাবার এনে রান্না করে। রান্না হয়ে যাওয়ার পর সেই বসে খাবার খায়। পরদিন সকালে এক কান্নার শব্দে ভূষণের ঘুম ভেঙে যায়। দেখে পাশের বাড়ির বীরজু নিজের স্ত্রী চমেলিকাকে মারছে। আমাকে টাকা দেয়, না হলে আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা। বীরজু, এইভাবে স্ত্রীকে মারছো কেন? এটা ঠিক নয়। তোর কি সমস্যা? এটা আমার ঘরের ব্যাপার। ভূষণ ভাই, এর থেকে আমাকে বাঁচাও। এই নাও টাকা, কিন্তু আর যদি চমেলির গায়ে হাত তোলো তাহলে সোজা গিয়ে থানায় দিয়ে আসবো। সবাই ভূষণের প্রশংসা করে। আর একজন মহিলা হঠাৎ করে বলে ওঠে, আপনি অনেক ভালো মনের মানুষ, পরের বার আপনি যদি আমাদের গ্রামের সরপঞ্চ হন তাহলে খুব ভালো হয়। ঠিক কথা, ভূষণ সরপঞ্চ হলে আমাদের গ্রামে সত্যিই অনেক উন্নতি হবে। একথা সরপঞ্চ সজ্জন সিংয়ের কানে যাওয়া মাত্র সে রেগে যায়। ভূষণের এত সাহস, একে দেখছি রাস্তা থেকে সরাতে হবে। ভূষণ নির্বাচনে জিতে যায় এবং গ্রামের সরপঞ্চ হয়। ভূষণ সবাইকে সঠিকভাবে রেশন বিতরণ করে, কিন্তু পুরনো সরপঞ্চ সজ্জন সিং গুপ্তচর দিয়ে রেশনে চক্রান্ত করে। তোমার কাছ থেকে আমরা এমনটা আশা করিনি। তুমি বিশ্বাসঘাতক, রেশনে ভেজাল। লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দেয়। আমি তো কখনো খারাপ কিছু করিনি, আমার সাথে এটা কি হয়ে গেল? মনে হয় এই কাজ সরপঞ্চের চাকর করেছে। এই দিন তাকে সেই জায়গায় ঘুরঘুর করতে দেখলাম। এদিকে সজ্জন সিংহ ও তার চাকর খুব খুশি। গ্রামের সবার কানে সেই খবর পৌঁছে যায়, ভূষণ মারা গিয়েছে। হুজুর, শুনলাম ভূষণ নাকি আত্মহত্যা করেছে। ভালো হয়েছে, এই আপদ চিরতরে পথ থেকে সরে গেল। হঠাৎ একদিন সন্ধ্যায় ভূষণ ফিরে আসে। এইটা ভূষণ না, এই তো কয়েক মাস আগে মারা গিয়েছে। তাহলে তার আমি বাবা পালাই।
আজকে আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে গ্রামবাসীর সামনে অপদস্থ করেছিস, আমি তোকে ছাড়বো না। সত্যি করে বল, সেদিন রাশনে কি করেছিস? বলছি আমায় মেরো না। আমি সেদিন ইচ্ছে করে চাকর দিয়ে রেশনে ভেজাল মিশিয়েছি, যাতে করে তোমার বদনাম হয়, যাতে করে গ্রামবাসীরা ভুল বুঝে তোমাকে গ্রাম থেকে বের করে দেয়। তুই কাল সকালে গ্রামের সবার সামনে স্বীকার করবি তোর দোষ। ঠিক আছে, এবং কাল সকালে সবার সামনে আমি এই কথাটি বলবো। আমায় মেরো না। ভূষণের কোনো দোষ নেই, রেশনে আমি ভেজাল মিশিয়েছিলাম। গ্রামবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করছে। না বুঝেই আমরা সবাই মিলে ভূষণকে গ্রাম থেকে বের করে দিয়েছি। ইস, কি করলাম! সে লজ্জায় আত্মহত্যা করল। ভগবান আমাদের কখনো ক্ষমা করবেন না। আমি আত্মহত্যা করিনি, ইচ্ছা করেই আমার মৃত্যুর খবর সুমনের মাধ্যমে গ্রামে ছড়িয়ে দিই, যাতে করে আমি সত্যিটা বের করতে পারি। ভূষণ ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমরা ভুল বুঝে তোমার উপর এই অন্যায় করেছি। এভাবেই দানবীর ভূষণ আবার সম্মানের সঙ্গে গ্রামের সরপঞ্চ হয়। তার সততা ও দয়ালু মন সব শেষে জয়লাভ করে।